মালয়েশিয়ার যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে গ্যান্টিং হাইল্যান্ড এবং বাতু ক্যাম্পে তো অবশ্যই যেতে হবে। আমরা গিয়েছিলাম গ্যান্টিং হাইল্যান্ড এবং বাতু ক্যাম্প দুই জায়গাতে, এবং সেখানে গিয়ে কত টাকা টিকিট কাটতে হয়েছে এবং কত খরচ পড়েছে সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে এখন আমরা বাংলা হোটেলের খাবারের খোঁজে যাচ্ছি। এখানে এসে আমরা সিম প্রথম দিন কিনি নাই, দ্বিতীয় দিনই আমরা সিম কিনেছিলাম। তারপর আমাদের যে হোটেলটা বুকিট বিনতানে ছিল, বিটস বিনতান, সেখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বাংলা একটা হোটেল পেয়েছি। দুই পাশে দুইটা হোটেল, একটা পিঠাঘর আর একটা আলো ছায়া। যতদিন মালয়েশিয়াতে ছিলাম ততদিনই এই পিঠাঘর থেকে সকালে এবং রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। ওদের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আমরা প্রত্যেকদিন এসে সেম জায়গাতেই বসতাম এবং ওদের খাবারগুলো অনেক বেশি ইয়ামি। মালয়েশিয়া পুরো শহরটাই নিট অ্যান্ড ক্লিন, যেই জায়গায় যাবেন সব জায়গায় অনেক ক্লিন থাকবে, কোনো ময়লা নেই। ঠিক সকাল না, দুপুর 12:30টার মতো। তো আমরা একবারে দুপুরের খাবারটা খেয়ে আমরা ঘুরতে যাব। তো তানবীর এখানে লাল শাক ভাজি নিয়েছে, সেই সাথে ছিম ভাজি, গরুর মাংস আর মুগ ডাল দিয়ে মাছের মাথা। পুরে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমরা যাব গ্যান্টিং হাইল্যান্ডে এবং আমরা গ্র্যাব বুক করে নিয়েছি। গ্র্যাবে অবশ্যই একটু দাম একটু বেশি পড়ে। আমাদের গ্র্যাবে গ্যান্টিং হাইল্যান্ডে আসছে টোটাল 121 RM এর মতো নিয়েছে, যেটা বাংলাদেশের টাকায় 7-8 হাজার টাকার মতো। আর আপনারা যদি ট্রেনে কিংবা বাসে আসেন তাহলে অনেক টাকা কম পড়বে। যেহেতু আমরা একা গিয়েছি, কোনো ট্রাভেল গ্রুপের সাথে যাইনি, সেজন্য আমরা মানে ট্রেন কিংবা বাস ওইটাতে উঠতে চাইনি। আমরা সোজাসুজি সহজে আসার জন্য গ্র্যাব বুক করেছিলাম। এখানে আসার পরে তানভীর টিকিট কাটতে গিয়েছে এবং টিকিটে অনেক লম্বা সিরিয়াল ছিল দেখে আমরা দাঁড়াইছিলাম। আর টিকিটটা একটু অনলাইন টাইপেরই কাটতে হয়। তো এখানে এসে টিকিটটা স্ক্যান করে আমরা যাচ্ছি আমাদের এক্সাক্ট লোকেশনে। ওদের এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু অনেক বড় পরিসরের জায়গা এবং মানুষজন অনেক বেশি, তাই ভিড় লেগে যায়। যার কারণে সিরিয়াল মেনটেন করার জন্য ওরা এরকম কস্টেপের মতো করে লাইন দিয়ে রেখেছে, তারপর সবাই সিরিয়াল মেনটেন করে উঠবে। গ্যান্টিং হাইল্যান্ডের মূল সৌন্দর্যই এই কেবল কার, সেই সাথে থিম পার্ক, স্কাই ওয়ার্ল্ড যেটাকে বলা, এবং ক্যাসিনো, এগুলোর জন্যই গ্যান্টিং হাইল্যান্ডটা বিখ্যাত। তবে আমরা সবকিছুতে যাইনি, আমরা জাস্ট কেবল কার্সে উঠেছি এবং এটার সৌন্দর্যটাই উপভোগ করেছি। এত উপরে উঠে সাথে আপনি মেঘের রাজ্যে চলে আসবেন। এই যে নিচ থেকে উপরে উঠতে উঠতে পুরা মেঘের সাথে মিশে যায় এবং কেমন একটা ধরনের ঠান্ডা অ্যাম্বিয়েন্স শুরু হয়। দেখে এখন অনেকেই ভাবতে পারে এটা মনে হয় কুয়াশা, তবে এটা কুয়াশা না, এটা মেঘ। এক একটা ক্যাবেল কারে 4 থেকে 5 জন করে উঠতে পারে, তবে আমরা 4 জন উঠেছিলাম এবং এখানে ভিউটা অনেক বেশি সুন্দর। আর এটাই মূল থিম পার্ক, যেটাকে স্কাই ওয়ার্ল্ড নামে পরিচিত। এটা খুবই সুন্দর। এখানে আসলে পুরো একটা দিন নিয়ে আসতে হয়। এটা অন্যরকম একটা মালয়েশিয়ার রাজ্য মনে হবে, যে এটা অন্য একটা ওয়ার্ল্ড মালয়েশিয়ার। খুবই সুন্দর এই থিম পার্কটা। গ্যান্টিং হাইল্যান্ড মূলত বাংলাদেশের যেমন একটা বান্দরবান থাকে পাহাড়ের চূড়া এবং খুব সুন্দর আঁকাবাঁকা রাস্তা, গ্যান্টিং হাইল্যান্ডটাও মালয়েশিয়ার সেম একটা বান্দরবান টাইপের ভাইব দিবে। বড় বড় পাহাড়, আঁকাবাঁকা রাস্তা এবং খুব সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, সবকিছু মিলিয়ে খুবই সুন্দর লেগেছে আমার এবং অনেক এনজয় করেছি। তো গ্যান্টিং হাইল্যান্ডের টিকিট দিয়ে আপনি যেতেও পারবেন এবং আসতে পারবেন। আসার পর আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই দেখলাম চকলেটের একটা ফ্লোর, পুরোটা ফ্লোর জুড়েই চকলেট ছিল, অনেক অনেক ধরনের চকলেট। এখান থেকে চাইলে আপনি একটা একটা করে সব ফ্লেভারের চকলেট নিতে পারবেন এবং এত ভ্যারাইটি ছিল আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবেন। এখান থেকে আমরা তেমন কিছু নেই, আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখেছিলাম। এই বিল্ডিংটার নিচেই ছিল বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা কেএল সেন্টারে যাব, সেখান থেকে বাতু ক্যাম্পে যাব। তো টিকিট মাত্র ছিল 10 RM, যেখানে আমরা গ্র্যাবে করে এসেছিলাম 121 RM নিয়েছে। এখান থেকে মাত্র বাসে করে গেলে 10 RM, মানে বোঝা যায় কতটা ডিফারেন্স। তবে ওদের বাসগুলো এত সুন্দর এবং এসি করা, পুরা ভিআইপি বাসের মতো। এগুলো ধরলে বোঝা যায় এক ধরনের লোকাল বাস। তবে বাংলাদেশের সব থেকে হাই ক্লাসের বাসও এত সুন্দর হয় না, ওদের লোকাল বাসগুলো যতটা সুন্দর হয়। এখন আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে মেন শহরে যাচ্ছি, কেএল সেন্টার, যেটাকে আমরা টুইন টাওয়ার নামে চিনি। টুইন টাওয়ারের এখান থেকে আমরা আবার গ্র্যাব নিব, গ্র্যাবে করে বাতু ক্যাম্পে যাব। টুইন টাওয়ার থেকে বাতু ক্যাম্পের ডিস্টেন্স অল্প একটু সময়। তো আমরা বাতু ক্যাম্পসে চলেছি। এটা খুবই সুন্দর, পাহাড়টা দেখতে এত সুন্দর। কিছু কিছু জায়গা আছে যেগুলো সৌন্দর্য মূলত চোখে দেখেই অনুভব করা যায়, ফোনে আসলে ততটা তোলা যায় না। এখানে আসার পর আমরা অনেকগুলা বাদর দেখেছি। এই বাদরগুলা সবার থেকে খাবার চেয়ে চেয়ে নেয়। এই জায়গাটা মূলত একটা মন্দির। এটা মালায়াম, যারা ইন্ডিয়ার মালায়াম তামিল যারা আছে ওরা যেই ধর্মাবলম্বী ওইটাই ওদের তো অনেকগুলা দেবতা থাকে। তো এইটাই তাদের একটা মন্দির।
মন্দিরটা খুবই সুন্দর দেখতে। এখানে এসে আমরা হচ্ছে একটু ফল টল খেয়ে নিচ্ছি। এই ফলগুলা 5 RM করেছিল, তো এখান থেকে আমরা ফ্রেশ আম নিয়েছি এবং হচ্ছে ডাব নিয়েছি। এখানে এসে অনেক ডাব খেয়েছি এবং ওদের ডাবগুলো অনেক বেশি মজা। আর এই যে আমি এসে হচ্ছে ভিডিও টিডিও করতেছি, মানে বললাম না জায়গাটা এত সুন্দর, পুরো পাহাড়ের একটা মানে মধ্য দিয়ে এই মন্দিরটা তুলে উঠছে আর কি। আর যেই গুহাটা মূলত হয়েছে ওই গুহাটা হচ্ছে অলৌকিকভাবে হয়েছে এবং গুহাটা এত সুন্দর, ভিতরে ঢুকলেই মানে বোঝা যাবে এটা মনে হয় অন্য আরেকটা পৃথিবী, খুবই সুন্দর। এরপর আমরা মূল গেটে চলে আসছি। এখানে এসে দেখো অনেকগুলা কবুতর, এখানে অনেকে ছবি তুলতেছে, আবার ওদেরকে খাবার দিচ্ছে, অনেক ভিডিও করতেছে, দেখে ভালো লাগলো। কবুতর, বানর এগুলা নিজেদের মতো করে ঘোরাফেরা করতেছে। আর এটাই হচ্ছে মূল জায়গাটা। এটা তামিল এবং মালায়ামদের ওদের দেবতার একটা মূর্তি, এটা বিশাল বড়, এটার মানে উচ্চতা আমি আপনাদেরকে বলতে পারবো না। এটা নিচ থেকে আমাকে মনে হয় যে আমি একটা লিলিপুর, এটা এত উপরে। এরপর আমরা সিঁড়ি বেয়ে ওদের মন্দিরের ভিতরে চলে আসি। এখানের ভিতরেও হচ্ছে গুহাটার মধ্যে অনেকগুলা মন্দির আছে, সবাই আসে মানত করে, পূজা করে। 210টা সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর এই সুন্দর ভিউটা দেখতে পাই। তার উপরে আরো বড় একটা রাস্তা আছে, তার উপরেও আবার সিঁড়ি আছে। এখানে গিয়ে ওদের মন্দির সবাই মানত করে, যে যার মতো পূজা দেয়। আমাদের তো এখানে কোনো কাজ নাই, আমি হচ্ছে এটা সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম এবং আমাদের এত ধৈর্যও নাই যে 210টা সিঁড়ি বেয়ে ওঠার পর আবার সিঁড়ি বাইতে হবে। এরপর আমরা আর ওই পর্যন্ত যাইনি, আমি এখানে কতক্ষণ রেস্ট করেছি, এটা সৌন্দর্যটা উপভোগ করেছি। এরপর আমরা আবার চলে এসেছি। এসে নিচে আমি কতগুলা ছবি বানাইছি, তুলসি, ভিডিও বানাইছি, অনেক সুন্দর লাগছে আমার জায়গাটা। সত্যি বলতে জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। আমি এই মন্দিরের কথা বলতেছি না, এটার চারপাশের যে সৌন্দর্যটা, পাহাড়, ওই গুহা, এই সব কিছু অনেক অনেক বেশি সুন্দর। যখন আপনারা এখানে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা কতটুকু। নীলপদ্মকে ছেড়ে দিয়েছে এবং ও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এবং ইচ্ছা মতো হাঁটাহাঁটি করেছে, কারণ খোলা জায়গা পেয়েছে। এরপর মন্দির থেকে বের হয়ে আমরা আবার গ্র্যাব বুক করি। এখান থেকে আমাদের হোটেলটা খুবই কাছে, তাই আমরা গ্র্যাব বুক করে এসে আমি জালান ইলোরেন ঢুকেছি। এখানে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো ট্রাই করব। আজকে আমরা প্ল্যান করেছি জামাইবো আমরা দুজন মিলেই হচ্ছে মানে এখানে যে বারবিকিউ টাইপের যে জিনিসগুলো আছে হালাল, সেগুলোই হচ্ছে আমরা খাবো। আর এটা রাতে বেশি জাঁকজমক হয়, অনেক অনেক মানুষ হয়, ওরা ইচ্ছা মতো হচ্ছে খাওয়া দাওয়া খায়। আমরা শুধু তাকাই তাকাই দেখতেছিলাম। এখানে খাওয়ার মতো আমরা তেমন কিছু পাইও না, আর খেতেও পারি না। আর ওরা কি এনজয় করে জিনিসগুলা খায়, এটা দেখে অনেক বেশি লোভ লেগেছে। যাই হোক, এরপর আমরা আবার আমাদের বাংলা হোটেল যেটা পিঠাগড় আছে সেখানে আমরা চলে এসেছি। এখানে এখন রাতের ডিনার করব, তারপর একবারে খেয়ে হোটেলে আমরা চলে যাব। এখানে অনেক ধরনের ভ্যারাইটি রকমের খাওয়া পাওয়া যায়, মানে ধরতে গেলে 20-25টা আইটেম তো অবশ্যই আছে। সবগুলা খাবারই কিন্তু ওদের সেল হয়ে যায়, একটা খাবারও থাকে না রাত 12টা 12:30টার পরে। এখানে বিশেষ করে এই শাকটা যেটা দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়ার শাক, এটা ফ্যান হয়ে গিয়েছিলাম। একদিন খেয়ে আমরা হচ্ছে প্রতিদিন এটা নিচ্ছি। এটা ট্রাস্ট মি, বাংলাদেশেও এত মজা হয় না, আমার মনে হয় না কেউ শাক এত মজা করে রান্না করতে পারে ওইখানে যতটা মজা পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের একটা লোকেশনে, সেটা হচ্ছে প্রতিদিন রাতে আমাদের হোটেলের বাইরে হচ্ছে গানের আসর বসে। এখানে বিদেশের সিস্টেম হচ্ছে কি প্রত্যেকটা স্পেসিফিক জায়গা থাকে যেখানে ওরা হচ্ছে গানের কনসার্ট টাইপের করে এবং সবাই হচ্ছে অনেক এনজয় করে, নাচে। এটা দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে এবং এই মেয়েটা খুব সুন্দর গান গায় এবং ও বাংলা গান, হিন্দি গান, সব ধরনের ভাষার, থাইল্যান্ড, অনেকগুলা ভাষার গান পারে। আর এই চাচার নাচ দেখতেই মূলত আমরা আসি। উনি এত এভারগ্রিন, ওনাকে দেখে ইন্সপায়ার হই। ওনার দাঁত নাই, ওনার বয়স সম্ভবত 85 থেকে 90 হবে, কিন্তু ওনার এনার্জি দেখে আমরা ফিদা হয়ে গিয়েছিলাম। এ বয়সে মানুষ এত পরিশ্রম করে, টাকা ইনকাম করে। তো ওদের কনসার্ট এনজয় করার জন্য পাশেই হচ্ছে একটা ড্রিঙ্কসের দোকান আছে, সেখানে আমরা আসি এবং আমি তানবীরকে বলি আমি ভাইরাল বোবা ড্রিঙ্কটা ট্রাই করব। তো ও অর্ডার করে আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের সিরিয়াল আসা পর্যন্ত, তারপরে এটা পাই। সত্যি বলতে এই ড্রিঙ্কসটা এত ফালতু, আমি জানি না এটা এত পচা কেন। আমি এটা প্রায় 65 RM দিয়ে কিনেছিলাম মনে হয়, পরে এটা আমি ফেলে দিয়েছিলাম, খাইতে পারি না, জাস্ট ভিডিও করার জন্যই একটু খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হোটেলে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।